ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল 4 দেশি প্রতিষ্ঠান। বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কমার আভাস এডিবির। কর ছাড় না দিতে আইএমএফ এর পরামর্শ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে গভর্নরের হুঁশিয়ারি। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করল নয়াদিল্লি। তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ব্যবহার করা যাবে না ভারতের ভূখণ্ড। নির্বাচন কবে জানতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ। সংবিধান সংস্কারে দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যার অভিযোগ। এবং হঠাৎ দুদকে হাসান সার্জিস। মুজিব বর্ষ মুরাল নির্মাণে হাসিনা রেহানার বিরুদ্ধে 4,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি। কিছু অভিযোগ দিতে আসছিল। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল। রিসিভ করছে অভিযোগ। এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন এবং আমি তাসওয়ার নাফি। বাংলাদেশে বিদেশি বড় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শুধু নিজের ব্যবসার জন্যই নয়, বরং বিশ্বকে পরিবর্তন করতে বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বানও জানান তিনি। এদিকে বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দেশীয় 4টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। অর্থনৈতিক দ্বার উন্মোচনের এক নতুন লক্ষ্যে বাংলাদেশ গত কয়েক দশকে বিদেশি বিনিয়োগে যে ভাটা পড়েছিল, সেখান থেকে উত্তরণের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের আশায় 4 দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন। তৃতীয় দিনে এসে উদ্বোধনী বক্তব্যে বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানির সামনে বাংলাদেশকে উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই 74-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ এখন বৈশ্বিক নাম। 74 is a year that we cannot forget. People died of hunger, a famine throughout the country. 1.5 million people died. বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ এবং ধারণার কথা তুলে ধরে বিদেশি বড় বড় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিনিয়োগকারীরা তাদের ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. এ সময় চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. বক্তব্যের পর বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 4টি প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান। এছাড়া বাংলাদেশের বাণিজ্যে অবদান রাখায় কোরিয়ান ব্যবসায়ী হি হাক সুনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের পুরো আয়োজন সম্প্রচার করা হয় ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে। এর মধ্য দিয়ে বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো স্টারলিংকের।
5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, বিনিয়োগ সম্মেলনের এই প্রচেষ্টায় সেই মেঘ অনেকটা কাটতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানিকে বিনিয়োগে আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্বপ্ন দেখালেন ইতিবাচক এক বাংলাদেশের, তুলে ধরলেন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা। সেই সাথে স্টারলিংকের যে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো, তার চূড়ান্ত ফলাফলের মাধ্যমে নতুন এক অধ্যায়ের উন্মোচনের অপেক্ষায় বাংলাদেশ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য যুক্তরাজ্যের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির বাণিজ্য দূত বার্নেস রোজি উইন্টারটন। বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রোজি উইন্টারটন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, দেশ একটি রূপান্তরমূলক মুহূর্ত অতিক্রম করছে। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বার্নেস। এই একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন স্প্যানিশ পোশাক কোম্পানি ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া ম্যাসেইরাস। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাথে একটি নতুন স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইন্ডিটেক্সের বাংলাদেশি কারখানা থেকে কমপক্ষে 50 জন নারী কর্মীর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার জন্য অর্থায়নের প্রতিশ্রুতি ঘোষণা করেন। এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে দেশের সিমেন্ট ব্যবহারের প্রবণতা, শিল্পের পরিবেশগত প্রভাব এবং বাংলাদেশি বাজারের জন্য হোলসিম কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অঞ্চল প্রধান মার্টিন ক্রিগনার। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমবে বলে আভাস দিয়েছে এডিবি। আর এবছর মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 10.2%, যা 2026 সালে কমে 8% নামতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। বুধবার এশিয়ার দেশগুলোর উন্নয়নের সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনে কথা জানায় তারা। অন্যদিকে এনবিআরকে আগামী জুনের মধ্যে জিডিপির তুলনায় রাজস্ব আদায় 7.9% লক্ষ্য পূরণের শর্ত দিয়েছে আইএমএফ। বিস্তারিত আতানিয়নের প্রতিবেদনে। আমদানি ও বিদেশি ঋণের দায় পরিশোধ এবং রিজার্ভ ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 470 কোটি ডলারের ঋণ অনুমোদন পায় বাংলাদেশ, যার ইতিমধ্যে 3 কিস্তিতে পাওয়া গেছে 231 কোটি ডলার। বাকি 239 কোটি ডলারের চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুন মাসে পাওয়ার কথা রয়েছে। তবে এজন্য বেশ কিছু শর্ত মানতে হবে। এর আগে 3 কিস্তি পর্যন্ত বেশিরভাগ শর্ত পূরণ হলেও বাকি থাকে রাজস্ব আদায়ের লক্ষ্য। পতিত আওয়ামী সরকারের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও লুটপাটের কারণে বাজেটের বড় ঘাটতি পূরণ করা হতো দেশি বিদেশি ঋণের মাধ্যমে, যেখানে বছর বছর বাজেট ও জিডিপির আকার বাড়লেও এর তুলনায় অনেকটাই কম রয়েছে রাজস্ব আদায়। সবশেষ এ হার দাঁড়িয়েছে 7.4%। এতে প্রতি অর্থ বছরে রাজস্ব আদায় কম হয় লাখ কোটি টাকার বেশি। তাই এবার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে আগামী জুনের মধ্যে জিডিপির তুলনায় 7.9% রাজস্ব আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। বুধবার এনবিআর-এর সাথে আলোচনায় এমনটি জানিয়েছে আইএমএফ। আলোচনায় 2025-এর জুনে যে সকল কর সুবিধার মেয়াদ শেষ হবে সেগুলো আর না বাড়ানোর শর্ত দিয়েছে আইএমএফ। এছাড়া অন্যান্য যেসব কর সুবিধা রয়েছে সেগুলো ধীরে ধীরে তুলে দেওয়ার পরামর্শ দেয় তারা। সেই সাথে আগামী বাজেটে অপ্রদর্শিত সম্পদ সাদা করার সুযোগ বাতিল করতে বলেছে আইএমএফ। এদিকে চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আগামী অর্থ বছরে যা বেড়ে হতে পারে 5.1%, আর 2025 সালে মূল্যস্ফীতি বেড়ে হতে পারে 10.2%, যা 2026 সালে 8% ঘরে নামবে বলে আউটলুকে পূর্বাভাস দিয়েছে এডিবি। পাল্টা শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্বল্প মেয়াদের সমাধান হতে পারে। তবে দেশের রফতানিতে পণ্যের বৈচিত্র্যকরণের দিকে বাংলাদেশকে এগোতে হবে বলে মনে করে এডিবির কান্ট্রি ডিরেক্টর। So given this, the tariffs are expected to adversely impact export earnings, which has been highlighted by our country economist during his presentation. Furthermore, if these tariffs unleash an economic downturn, not only in the US, but also other exporting markets, particularly EU, then the potential decrease in export demand could also negatively impact economic growth. Banking conference and the theme. অপরদিকে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 30%ই খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে গভর্নর। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচারই এর কারণ। So we have to reach out to that standard.
গভর্নর বলেন, অর্থ পাচারকারীদের জীবন দুর্বিষহ করে তোলা হবে, যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। This is a multi-agency initiative. Bangladesh Bank is leading that process, is heading that process. I think it's our legal and also moral imperative that in future, something like this never happens. Should not be a safe haven for anyone who has taken large sum of money and disappeared from Bangladesh. We will go after them. এদিকে বিনিয়োগ বৃদ্ধিতে ঋণ খেলাপি কমিয়ে আনা, বাণিজ্য বাধা দূর করা সহ ব্যাংক খাতের নানা সংস্কার জরুরি বলে জানায় বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বিনিয়োগকারীরা আরএমজি, ফার্মেসি, লাইট ইঞ্জিনিয়ারিং সহ বেশ কিছু খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়াও আজ সম্মেলনে $150 মিলিয়ন বিনিয়োগ চুক্তি হয়েছে, যার মাধ্যমে 15,000 কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন তিনি। চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে পড়তে শুরু করেছেন খোদ মার্কিনিরাই। হুমড়ি খেয়ে কিনছেন নিত্যপণ্য। ব্যবসা টিকে থাকবে কিনা সেই আশঙ্কায় দিন পার করছে মেক্সিকো, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কয়েকদিনে যে প্রভাব পড়েছে তা আবারও মনে করিয়ে দিচ্ছে বিশ্বমন্দার কথা। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ডোনাল্ড ট্রাম্পের পাগলামি যেন শনি ডেকে আনছে সাধারণ মার্কিনদের ওপর। নজিরবিহীন শুল্ক ঝড়ে ওলটপালট করে দিচ্ছেন মার্কিন বাণিজ্য পরিস্থিতি। ট্রাম্পের এমন শুল্ক নীতির চক্করে পড়ে নিত্যপণ্যের দর বাড়বে এমন আশঙ্কায় দোকানপাটে হুমড়ি খেয়ে পড়েছেন মার্কিনরা। মূল্যস্ফীতি আর মন্দা আতঙ্কে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে মজুত করছেন তারা। Kind of looked through and thought, what are the things that need replacing? What are the items that are going to cost a lot? And one of those things was electronics. So we ended up buying some electronics that we work really hard for everything we work for, and then just to come over here and obviously have to adjust certain things to get. 2024 সালে ভিয়েতনামের কাছ থেকে $13,000 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কারখানা কর্মীরা বলছেন, পারস্পরিক শুল্কারোপে দেশের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। 13,000 কিলোমিটার দূরে সুদূর যুক্তরাষ্ট্রের গ্রাহকদের পকেটেও পড়বে সেই প্রভাব। với Việt Nam mình là 46% thì em nghĩ là chắc chắn cũng sẽ khó khăn rồi, vì cắt giảm bớt mọi thứ đi là mình sẽ giảm các thứ về đồng lương cũng giảm. যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যগুলোর শীর্ষে রয়েছে কম্পিউটার যন্ত্রাংশ, গাড়ি, জীবাশ্ম জ্বালানি, জ্বালানি তেল, মূল্যবান ধাতু সহ আরও অনেক পণ্য। এর মধ্যে 2024 সালে মেক্সিকো থেকে $7,800 কোটি গাড়ি আমদানি করেছে যুক্তরাষ্ট্র। লোকসান হলেও বেশিরভাগ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মেক্সিকো থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার বিপক্ষে। Gerentes globales de varias de las automotrices para conocer qué es lo que están pensando a futuro con relación a nuestro país. La mayoría de ellos nos han dicho. বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্কারোপে বিশ্ব অর্থনীতিতে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ভার বইতে হবে যুক্তরাষ্ট্রকেও। অচল হয়ে পড়তে পারে মার্কিন অর্থনীতি। শুল্কারোপের কয়েকদিনের মধ্যেই যে আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছে। See anything on this type of scale, and even that may not be quite the same. This is going to go down as one of the most egregious self-inflicted wounds and unforced errors that we have ever made as a nation in any area. সাবেক কূটনীতিকরা বলছেন, বিশ্বের অর্থনৈতিক গতি প্রকৃতি অস্থিতিশীল করতেই এতগুলো দেশের উপর অস্বাভাবিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই শুল্ক পুরো বিশ্বে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, ফলে ঝুঁকিতে পড়বে খোদ মার্কিনরাই। যদিও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর বলছে, ট্রাম্পের পুরো মেয়াদে শুল্কারোপ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ $1,00,000 কোটি ওপরে বাণিজ্য ঘাটতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো, জাপান, চীন আর দক্ষিণ কোরিয়া। বাণিজ্যিক অংশীদার সব দেশের ওপর সর্বনিম্ন 10% থেকে 60টিরও বেশি দেশের ওপর পারস্পরিক শুল্কারোপ কার্যকর হয়েছে বুধবার থেকে। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত।
এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বাতিল করা হলো। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা প্রদান করে নয়াদিল্লি। নেপাল, ভুটান এবং মিয়ানমারের মতো দেশগুলোয় পণ্য রপ্তানির ক্ষেত্রে এতদিন পাওয়া যেত যে সুবিধা, বুধবার দেশটির কেন্দ্রীয় বোর্ড সিবিআইসি এক সার্কুলারের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়। গেল মাসের শেষ 4 দিনের চীন সফরে উত্তর পূর্ব ভারতকে স্থলবেষ্টিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের জেরেই বাতিল করা হয়েছে এই সুবিধা। দেখছেন শান্তবাজার। দ্রুত নির্বাচনী রোডম্যাপের জন্য 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে চায় বিএনপি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন এই রাজনীতিবিদ। বিস্তারিত সিফাত শাহরের প্রতিবেদনে। আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য বিবৃতিতে ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় পেয়েছে বিএনপি। এখন টিভি নিশ্চিত হয় আগামী 16 এপ্রিল দুপুর 12টায় মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হবে বিএনপির, যেখানে ডিসেম্বরের নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ চাইবে দলটি। যেহেতু বিভিন্ন বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এদিন সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান, সেটি বহালেরই কথা বলছে দলটি। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সেই সাথে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশকৃত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের বিরোধিতা করছে বিএনপি। বিশেষ করে এনসিসির সিদ্ধান্তক্রমে জরুরি অবস্থা ঘোষণার পক্ষেও নয় দলটি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছে অনেকেই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যে কোনো মূল্যে ভোটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ কর্মশালার শেষে তিনি আরও জানান, এ বিষয়ে 3টি পদ্ধতি নিয়ে যাচাই বাছাই চলছে। প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন, অনুরূপভাবে অপরাপর সকল ব্যবস্থাপনার দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সবলতা তুলে ধরেছেন। কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না। আমরা 3টা অপশনকে ফুল ব্লোন করবো। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল। এবার জানাবো ফেরার খবর।
ঈদ উদযাপন শেষে এখনও ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়ক হয়ে রাজধানীতে ফিরছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক সহ বিভিন্ন মোড় ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে। বুধবার সকাল থেকে সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড়। বাসে বাড়তি ভাড়ার কারণে অনেককেই দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নিরুপায় হয়ে অনেকেই পণ্যবাহী ট্রাকে কর্মস্থলে ফিরছেন। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন সংকটে স্বাভাবিক সময়ের থেকে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। শেখ হাসিনা এবং তার বোন রেহানার বিরুদ্ধে এবার মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে দুদক। গঠিত 7 সদস্যের উচ্চতর কমিটি তথ্য সংগ্রহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে চিঠি। এদিকে অবৈধ সম্পদ পেয়ে মামলা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বিরুদ্ধেও। এদিন অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে আসেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদন। ব্যাপক আয়োজনে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৎকালীন আওয়ামী লীগ সরকার অফিস, আদালত, দেশে বিদেশে নানা কর্মসূচি হাতে নেয়। এছাড়াও সারা দেশে তৈরি করা হয় শেখ মুজিবুর রহমানের হাজারো মুরাল। এতে রাষ্ট্রের খরচ হয় 1,000 কোটি টাকা। দুদকের অভিযোগে বলা হচ্ছে, প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করে দুদক। কমিটির প্রতিবেদনের আলোকে পদক্ষেপ বলে জানান দুদকের মহাপরিচালক। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। বুধবার মামলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। জনাব মোসাম্মদ মর্জিনা ওদুদ, তার স্বামী জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ, সাবেক সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 3-এর সহায়তায় তার নিজ নামে গাতোয়া এরুসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও 7টি ব্যাংক হিসাবে 7,54,00,000 টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ জমা দিতে এসে বলেন, একটি কনফিডেন্সিয়াল বিষয়ে অভিযোগ জমা দিতেই তারা এসেছেন। এ সময় অভিযোগ করে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়েছেন, অনেককে হয়রানিও করা হয়েছে। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশা তাদের। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি। নাজমুস সাকিব, এখন ঢাকা। শান্তবাজারে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। 2 দিনব্যাপী আয়োজন থাকবে বিশ্ব শান্তির বার্তা। পয়লা বৈশাখের শোভাযাত্রায় এবার প্রথমবারের মতো বিভিন্ন ব্যান্ড দল ও ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। সংস্কৃতি উপদেষ্টা জানান, সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অসাম্প্রদায়িক পরিবেশে দেশ মাতবে বাংলা বর্ষবরণের আয়োজনে। শাহাদাত অবের প্রতিবেদনে বিস্তারিত। বাংলা পঞ্জিকার প্রথম দিন ও নতুন বছর 1432কে বরণ করে নিতে ব্যস্ততা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ব্যস্ত সময় পার করছে সংস্কৃতি মন্ত্রণালয়ও।
সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ সামনে রেখে পার্বত্য চট্টগ্রামেও চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে নববর্ষের আয়োজন, যার নিরাপত্তা নিশ্চিতে চলছে তৎপরতা, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবার প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দল ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে, আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে। এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রায় বাঙালি সহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এই শোভাযাত্রার মূল লক্ষ্য সকল সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি। বাঙালি বাদে ২৭টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মারমাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল, ওরা ১৫-২০ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে। রাঙামাটিতে বিজু উৎসব উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জানান, নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১১-১২ তারিখে আমাদের হবে ফুল বিজু হবে, আর ১৪ তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি, আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেও প্রস্তুতি চলতেছে। এছাড়া শোভাযাত্রায় স্থান পাবে ফিলিস্তিনিদের কথাও। সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হবে আন্তর্জাতিক সংহতির বার্তা। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবারের শোভাযাত্রায় রং ও থিমে থাকবে নতুনত্ব। লোকগীতির একটি বিশেষ অংশ সংযোজন করা হবে। পাশাপাশি রমনায় ছায়ানট এবং রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজন করবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শাহাদাত আফরো, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে অপর এক মামলায় সাবেক আইজিপি সহ পুলিশের ৩ শীর্ষ কর্মকর্তাকে ১ দিন করে রিমান্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মশিউর রনিক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। উত্তাল সেই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিহত হন পুলিশের গুলিতে। এই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত ২রা মার্চ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বুধবার সকালে সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পরে ট্রাইব্যুনাল তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছেন। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ পুলিশ কর্মকর্তাকে ১ দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার অভিযোগে বর্তমানে মোট 23টি মামলা রয়েছে। প্রসিকিউশন জানায় 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মশিউর অনিক, এখন, ঢাকা। দেখছেন শান্তবাজার। সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে খাদ্যশস্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটি এফপিএমসির সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। একই বৈঠক থেকে বের হয়ে খাদ্য উপদেষ্টা জানান, এবছরে 49 টাকা দরে 14 লাখ টন চাল এবং 36 টাকা দরে 3.5 লাখ টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার একটু জানেন যে পরিস্থিতির উপরে নির্ভর করে, এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভর করে। আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। ধানের আছে 3.5 লাখ মেট্রিক টন, আর চালের আছে 14 লক্ষ মেট্রিক টন। আর গমের জন্য কোনো লক্ষ্যমাত্রা নাই, যেটুকু পাওয়া যায় এটুকু। এই যে বন্যা হলো 8টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ ইস্যু আমরা করেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। সময় হলো আরও একটা বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। এবার ঈদযাত্রায় 340টি দুর্ঘটনায় 350-রও বেশি নিহত হয়েছে, আহত 8 শতাধিক। এর মধ্যে অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনা। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারের ঈদ যাত্রা বিগত বছরগুলোর তুলনায় স্বস্তিদায়ক ছিল। সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। আরও জানাচ্ছেন মেহরিন এনি। প্রতি বছর ঈদে পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যায় লাখো মানুষ। তবে যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় এই আনন্দ পরিণত হয় বিষাদে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের পরদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। একই পরিবারে নিহত হয়েছে 5 জন। এর মধ্য দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ওই পরিবারটি। কেবল কক্সবাজারের লোহাগড়া নয়, ঈদের আগে মামাবাড়িতে ঈদ উপহার দিতে গিয়ে মারা গেছে 3 ভাই। বরগুনার এই দুর্ঘটনায় মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কেই 315টি দুর্ঘটনায় 322 জন নিহত ও 826 জন আহত হয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। তবে বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে 21.5 ভাগ। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 21টি ছোট বড় দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল বলে দাবি করে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সড়কে দক্ষ চালক গড়ে তোলা, উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। ঈদযাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবছরের মতো সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। মেহরিন অ্যানি, এখন, ঢাকা।
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ইসরায়েল বিরোধী নানা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিতে ফিলিস্তিনে এমন বর্বরোচিত হামলা করেছে ইসরায়েল, এমনকি এই হামলায় মুসলিম দেশগুলো নীরব থাকায় তাদের সমালোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া আহ্বান জানানো হয় ইসরায়েলি পণ্য বয়কটের। বিক্ষোভে গাজায় নিহত শিশুদের প্রতীকী নিথর দেহ প্রদর্শন করা হয়। এদিকে কোনোভাবেই গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করছে না ইসরায়েল। মঙ্গলবারও আইডিএফ এর হামলায় নতুন করে প্রাণ গেছে ২৬ জন ফিলিস্তিনির। গাজায় নিরাপদ এলাকা খ্যাত আল মাওয়াশিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেছে একটি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র। খান ইউনিসে দাতব্য সংস্থায় বোমা হামলা করেছে আইডিএফ। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণের ইসরায়েলের প্রস্তাব মানা হবে না। ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কায়রোতে বিক্ষোভ করেছে মিশরের সাধারণ মানুষ। অবরুদ্ধ পশ্চিম তীরেও চলছে দখলদারদের আগ্রাসন। এমন অবস্থায় দেশে ফিরে বুধবার আদালতে হাজিরা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। সান্ধ্যবাজারে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। পারিশ্রমিক জটিলতায় আবার উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। এরই মধ্যে অনুশীলন বর্জন করেছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। টাকা না পেলে আগামীকালের ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন তারা। নোমান আব্দুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। এই বছরের প্রিমিয়ার লিগে যে জিনিসগুলো বলতেও আমাদের খারাপ লাগতেছে, আমরা রমজান মাসে এত কষ্ট করে যে এখানে ক্রিকেট খেলি। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া যেন নিয়ম বানিয়ে ফেলেছে ক্লাবগুলো। ক্রিকেটারদের আয়ের উৎসে বাধা হয়ে দাঁড়ানো যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে ক্লাব কর্তাদের। আরও একবার এমন নগ্ন আচরণের সাক্ষী ঢাকা প্রিমিয়ার লিগ। লিগ পর্বের শেষ পর্যায়ে চলে এলেও এখনও পারিশ্রমিক বুঝে পাননি পার্টেক্স স্পোর্টিং এর ক্রিকেটাররা। ফলে এবার আন্দোলনে নেমেছেন তারা। বর্জন করেছেন পূর্ব নির্ধারিত অনুশীলন, হুমকি দিয়েছেন ম্যাচ বর্জনেরও। আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। জানা গেছে 2-1 ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই পাননি চুক্তির 50% অর্থ। এমনকি বারবার তাগাদা দিয়েও সাড়া মেলেনি ক্লাব কর্তৃপক্ষের। উল্টো প্রতিবাদের মুখে অচেনা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করছে ক্লাবটি, এমন অভিযোগ করেছেন ক্রিকেটাররা। আমরা গেছি ওইখানে যাওয়ার পরে দেখছি যে প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছে আপনার 4 জন 5 জন 6 জন। তার মানে কি আমাদের টাকা দেওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা কালকে ম্যাচে নামবে। তো যখন নামবে তখন আপনারা একটু দেখবেন যে কারা খেলে মাঠে। এ অবস্থায় বিসিবি শরণাপন্ন হয়েছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিক অভিযোগও করেছেন, সমাধান পেতে তাকিয়ে আছেন অভিভাবক সংস্থার দিকে। জি, আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই হচ্ছে যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাজান নাফিজ ভাইয়ের কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার করা হোক। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পাওনা বকেয়া রাখার নজির বেশ পুরনো। এভাবে চলতে থাকলে অচিরেই আবেদন হারাবে দেশের শীর্ষ ঘরোয়া আসর, তাতে আরও পেছাবে দেশের ক্রিকেট। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল 4 দেশি প্রতিষ্ঠান। বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কমার আভাস এডিবির। কর ছাড় না দিতে আইএমএফ এর পরামর্শ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে গভর্নরের হুঁশিয়ারি। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করল নয়াদিল্লি। তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ব্যবহার করা যাবে না ভারতের ভূখণ্ড।
নির্বাচন কবে জানতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ, সংবিধান সংস্কারের দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যার অভিযোগ। এবং হঠাৎ দুদকে হাসনাত শারজিস, মুজিব বর্ষ এবং মুরাল নির্মাণে হাসিনা রেহানার বিরুদ্ধে 4,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি। কিছু অভিযোগ দিতে আসছিল। না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল। রিসিভ করছে অভিযোগ, এখন ফিডব্যাকটা আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।